সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরু করছি আজকের মতো আমাদের অনলাইন ক্লাস। আজকের অনলাইন ক্লাসে আমি যে অধ্যায়টি পড়াবো সেটি খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, দ্বিতীয় অধ্যায় ব্যবস্থাপনার নীতি। এটি আমি তোমাদেরকে গত ক্লাসেই বলেছিলাম। গত ক্লাসে আমাদের প্রথম অধ্যায় শেষ হয়ে গিয়েছে, সুতরাং স্বভাবতই আজকে আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করব, এটাই স্বাভাবিক। তো আজকের অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। এটি ছাড়া আমাদের এইচএসসি বোর্ড পরীক্ষা প্রশ্ন একদমই অসম্ভব, এখান থেকে প্রশ্ন হতেই হবে। তো সেই ধারাবাহিকতায় আমি এই অধ্যায়টিকে খুবই তোমাদের সামনে এই জন্যই সিরিয়াসলিভাবে উপস্থাপন করছি। তো আজকের আলোচনার বিষয়ে অধ্যায় থেকে আমি যে তিনটি টপিকস রেখেছি সেটি হচ্ছে নীতি কী, ব্যবস্থাপনার নীতি কী, আর ব্যবস্থাপনার প্রথম 7টা নীতি নিয়ে আলোচনা করব। অর্থাৎ ব্যবস্থাপনার 14টি নীতি রয়েছে, তো আজকে প্রথম 7টা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো আজকের মতো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তো আমাদের প্রথম আলোচনার বিষয়বস্তু হচ্ছে নীতি। আসলে সাধারণভাবে যদি আমি আমার মতো করে তোমাদেরকে বলি যে নীতি কী, নীতি হচ্ছে একটি নিয়ম বা পদ্ধতি যেটার উপর বেজ করে আমরা কি করি, কোনো চিন্তা বা কোনো কাজ করে থাকি। অর্থাৎ আমরা নীতিটাকে একটি নিয়ম বা পদ্ধতি হলেও আখ্যায়িত করতে পারি, যে নিয়ম বা পদ্ধতির উপর বেজ করে আমরা আমাদের করণীয় কর্তব্যগুলোকে নির্ধারণ করি এবং সেই অনুযায়ী আমাদের কাজগুলো সম্পাদন করে থাকি। এবং এই নীতি বা নিয়মটা আমার যেটা, সেটা অবশ্যই কিন্তু সত্য হতে হবে, অর্থাৎ সত্য বলে প্রতিষ্ঠিত হতে হবে, তাই না? যেমন আমরা যদি মনে করি যে সুষম খাদ্য খাওয়া ভালো, আবার অতি ভক্ষণও কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এই বিষয়গুলো মানুষ আপনি কিন্তু বুঝেছে, শিখেছে এবং তা রপ্ত করেছে। এভাবেই চিন্তা ও কাজ করতে করতে মানুষের চিন্তা ও কাজ করার সাধারণ নির্দেশিকা বা করণীয়গুলোকে নির্ধারণ করা। ঠিক এরকমই যে কোনো জিনিস মানুষ কী করছে, চিন্তা করছে, মানুষ ভাবছে, এবং যখন চিন্তা ও ভাবনাটা করতে করতে সেটি মানুষের মধ্য দিয়ে সত্য বলে মানুষ সেটাকে মেনে নিচ্ছে, অর্থাৎ সত্য বলে মানুষের ভিতর সেটি প্রতিষ্ঠিত হচ্ছে, তখনই কিন্তু তা নীতি বলে প্রমাণিত হচ্ছে। তাহলে আমরা এক কথায় নীতিকে কী বলতে পারি? নীতিকে বলতে পারি হলো যে কোনো কার্য সম্পাদনে দীর্ঘ অনুশীলনের মধ্য দিয়ে সত্য বলে প্রতিষ্ঠিত করতে পারে সাধারণ নির্দেশিকাই হলো নীতি, ঠিক আছে? এটি হচ্ছে মূলত নীতি কী। এরপরে আমি যাব হচ্ছে ব্যবস্থাপনার নীতি কী। তাহলে সাধারণ একটা ব্যাপার, যদি নীতি কোনো কার্য সম্পাদনে দীর্ঘ অনুশীলনের মধ্য দিয়ে সত্য বলে প্রতিষ্ঠিত কতিপয় সাধারণ নির্দেশিকা যদি নীতি হয়ে থাকে, তাহলে ব্যবস্থাপনা নীতি হলো জাস্ট সামনে কি লাগিয়ে দিবে তোমরা, ব্যবস্থাপনা কথাটি লাগিয়ে দিবে, যে ব্যবস্থাপনা কার্য সম্পাদনে দীর্ঘ অনুশীলনের মধ্য দিয়ে সত্য বলে প্রতিষ্ঠিত কতিপয় সাধারণ নির্দেশিকাই হলো ব্যবস্থাপনা নীতি, ঠিক আছে? অর্থাৎ আমাদের যে কোনো কাজে যদি নীতি হিসেবে হয়ে থাকে, তাহলে ব্যবস্থাপনার কাজটাও যদি তার ভিতরে পড়ে যায়, তাহলে ব্যবস্থাপনাকেও সেই নীতিটি মেনে নিয়ে চলতে হবে। কারণ পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সকল ব্যবস্থাপক বা পরিচালকগণই ভালো ফল যদি তারা পেতে চান, অবশ্যই তাদেরকে কিছু নিয়ম বা পদ্ধতি অর্থাৎ নীতি মেনে তা করতে হবে। তাই এই নিয়ম, নীতি বা পদ্ধতি বা নির্দেশনা যাই বলি না কেন, সবগুলি কিন্তু ব্যবস্থাপনা নীতি বলেই আখ্যায়িত করা হয়ে থাকে। ব্যবস্থাপনার কাজ বলতে আমরা কি জানি? আমরা জানি পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেরণা, সমন্বয়, নিয়ন্ত্রণ, এই 7টা কাজকে কিন্তু ব্যবস্থাপনার কাজ হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। যা আমরা প্রতিটা কাজ যদি সুন্দর মতো করি তবেই আমরা উত্তম ফলাফল পাব। তাই এই ব্যবস্থাপনার কার্যক্ষেত্রে এই নীতিগুলো মানে মানে ব্যবস্থাপনার কাজগুলো যদি আমরা সুন্দর মতো করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে কিছু নির্দেশিকা বা নীতিমালা মেনে চলতে হবে। কারণ এরূপ নীতিমালাই আসলে ব্যবস্থাপনার কার্যাবলীগুলো সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সুন্দর পথপ্রদর্শক এবং নিয়ন্ত্রক হিসেবে কাজ করে থাকে, ঠিক আছে?
তাই এই নীতিসমূহ দীর্ঘ অনুশীলনের মধ্য দিয়ে সত্য হিসেবে প্রতিষ্ঠিত হয়ে থাকে, যা সার্বজনীনভাবে কি প্রয়োগযোগ্য হয়ে থাকে। এবারে আমি তোমাদের সাথে ব্যবস্থাপনার প্রথম 7টি নীতি নিয়ে আলোচনা করব। তার আগে একটু কথা বলে নিই, সেটি হচ্ছে এই যে এই নীতি নিয়ে, ব্যবস্থাপনা নীতি নিয়ে বিভিন্নজন বা বিভিন্ন মনীষী বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন। এদের মধ্যে ডব্লিউ টেইলর রয়েছেন, এল উইক রয়েছেন, হেনরি ফিওল রয়েছেন। তার মধ্যে হেনরি ফিওলের 14টি মূলনীতি বেশি অগ্রাধিকার পেয়েছে, অর্থাৎ এনার 14টা মূলনীতিকেই একটি ব্যবসায় প্রতিষ্ঠানে ব্যবস্থাপনার মূলনীতি হিসেবে মেনে চলা হয়। ঠিক আছে, এই জন্য হেনরি ফিওলকে আধুনিক ব্যবস্থাপনা তত্ত্বের জনক বলা হয়ে থাকে। এই জিনিস দুটি কিন্তু তোমাকে অ্যাজ এ ম্যানেজমেন্টের স্টুডেন্ট হিসেবে, মানে কমার্সের স্টুডেন্ট হিসেবে আমি যেটা বলবো যে আধুনিক ব্যবস্থাপনা তত্ত্বের জনক হচ্ছেন হেনরি ফিওল, আর বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্বের জনক হচ্ছেন FW টেইলর। ওনার পুরো নাম ফেডারিক উইন্সলো টেইলর। এই দুটি জিনিস কিন্তু তোমাকে মাথায় রেখে দিতেই হবে, কারণ এই প্রশ্ন দুটির মধ্যে যে কোনো একটি প্রশ্ন অবশ্যই প্রশ্নে আসবেই। তো হেনরি ফিওল উনি ফরাসি ভাষায় একটা গ্রন্থটির নাম হলো অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডাস্ট্রিয়ালিয়েট জেনারেল। এই গ্রন্থটিতে তিনি ব্যবস্থাপনার 14টি মূলনীতির নির্দেশ করেছেন, যে বিশ্বের সকল মহলেই এটি স্বীকৃতি লাভ করেছে। এর মধ্যেই আসলে এই 14টি নীতির মধ্যেই আমি তোমাদের সাথে আজকে প্রথম 7টি নীতি নিয়ে আলোচনা করব। এর মধ্যে প্রথমেই যে নীতিটি, সেটি হচ্ছে কর্মবিভাজন বা কার্য বিভাগের নীতি। কর্মবিভাজন মানে কি? কর্মবিভাজন কথাটা থেকে কিন্তু বোঝাই যাচ্ছে যে প্রত্যেকের কাজ কি ভাগ, একজনের কাজের সাথে আরেকজনের কাজের কোনো মিল নেই। ঠিকই কথা ধরেছ তোমরা। প্রতিষ্ঠানের কাজকে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে প্রত্যেকের দায়িত্ব কর্তৃত্ব সুস্পষ্টভাবে নির্দিষ্ট করার নীতিটিই হচ্ছে কার্য বিভাজনের নীতি। অর্থাৎ কর্মবিভাজনের মাধ্যমে প্রত্যেকটা কর্মী বুঝতে পারে যে তার দায়িত্ব কর্তৃত্বটা কতটুকু, এটা তারা সুস্পষ্টভাবে বুঝতে পেরে যান এবং সেই অনুযায়ী তাদের কাজগুলি সম্পাদন করে থাকেন। কাজেই এই কর্মবিভাজন ব্যবস্থাপনার প্রথম এবং প্রধান পালনীয় নীতি হিসেবে এটিকে ধরা হয়ে থাকে। একজন ব্যবস্থাপক অধস্তন জনশক্তি নিয়ে কাজ করবেন এবং এদের কাজগুলিকে ভাগ করে দেবেন, তাহলে হবে কি, কাজ ক্ষেত্রে কোনো জটিলতা দেখা দেবে না, তাই না? প্রত্যেকেই তাদের মর্যাদাটা বুঝতে পারবে এবং মর্যাদার ভিত্তিতে কিন্তু কাজটাকে সেইভাবে প্রাধান্য দিবে। অন্যদিকে প্রত্যেকের কাজ নির্দিষ্ট থাকায় কেউ কাউকে জবাবদিহি করতে হবে না। তাই একজন ব্যবস্থাপককে সবসময় কী করতে হবে? সতর্কতার সাথে কাজকে ভাগ করে প্রত্যেকের কাজের দায়িত্ব ও ক্ষমতা অনুযায়ী প্রত্যেকের কাজকে ভাগ করে দিতে হবে। ঠিক আছে? এতে একই ধরনের কাজ করতে যেয়ে কর্মীর মধ্যে একঘেয়েমিতা আসবে না, বরং কর্মদক্ষতা বাড়বে। তেমনই ব্যবস্থাপকের পক্ষে অধস্তনদেরকে তত্ত্বাবধান করা সুবিধা হবে। এরপরে আমি চলে যাব হচ্ছে কর্তৃত্ব দায়িত্বে সমতা রক্ষণের নীতিতে। তার আগে আমি জানব যে কর্তৃত্ব ও দায়িত্বটা কী। কর্তৃত্ব হলো আদেশ দানের অধিকার, অন্যদিকে দায়িত্ব হলো জবাবদিহি করার বাধ্যবাধকতা। তাহলে কর্তৃত্ব কার পক্ষ থেকে আসে? আদেশটা কে দিয়ে থাকেন? বরাবরই কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। আর জবাবদিহি করে কারা? অধস্তন। কাজেই কোনো ব্যক্তির নিকট থেকে আমি যদি কাজ পেতে চাই, তাহলে কর্তৃত্ব দায়িত্ব বুঝিয়ে দিতে হবে একজন ব্যবস্থাপককে। তেমনি উভয়ের মধ্যে যাতে আবার সমতা বজায় থাকে সেটি নিশ্চিত। অর্থাৎ আমি আদেশ দেব, আমার আদেশটাকে যেমন অধস্তনকে, আমি যদি একজন নিজেকে ব্যবস্থাপক মনে করি, তাহলে আমার আদেশটাকে যেমন অধস্তনকে পজিটিভলি গ্রহণ করতে হবে, তেমনই অধস্তনকেও চিন্তা করতে হবে যে আমি কাজটি যদি সঠিকভাবে না করি তবে আমাকে আমার বসের কাছে জবাবদিহিতা করতে হবে। অর্থাৎ উভয়ের ও কর্তৃত্বতে এই দুইটি জিনিসের মধ্যে একটা সমতা থাকতে হবে। সেটা কি বোঝাচ্ছে? যে
একজন মনে করো একজনকে হিসাব নিরীক্ষার দায়িত্ব দিলে তাকে প্রয়োজনীয় খাতাপত্রে হিসাব তলব করার কর্তৃত্ব প্রদান করা উচিত, অন্যথায় তার পক্ষে কিন্তু হিসাব নিরীক্ষার কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা সক্ষম হবে না। একইভাবে কর্তৃত্ব ক্ষমতা যদি অনেক বেশি থাকে কিন্তু সেই পরিমাণে কারো নিকট থেকে তাকে যদি জবাবদিহিতা করতে না হয় তবে ব্যক্তিটা কী হবে, স্বেচ্ছাচারী হয়ে উঠবে, যে আমি আমার মতো করে যেমন করে কাজ করি না কেন আমাকে তো কারো কাছে কোনো জবাবদিহি করতে হয় না। এক্ষেত্রে স্বৈরাচারীমূলক একটা নেতৃত্বের সৃষ্টি হবে। ঠিক আছে। 3 নম্বর যেটা গুরুত্বপূর্ণ একটা নীতি, কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের নীতি। এখানে আমি একটা নীতিটা পড়তে যে একটা কথা তোমাদেরকে বলতে ভুলে গিয়েছি, সেটি হচ্ছে যে প্রত্যেকটা নীতি কাকে বলে এবং প্রত্যেকটা নীতি যে ভিতরগত যে বুঝবার বিষয়টা, এটা তোমাদেরকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। তো প্রত্যেকটা নীতি কাকে বলে খুব ভালো করে মুখস্থ রেখে দিবে, কারণ 1 বা 2 মার্কসের জ্ঞানমূলক হিসেবে আসে। আর নীতিগুলো এ কারণে তোমাকে ভালো করে বুঝতে হবে যে 3 মার্কসের যে প্রয়োগমূলক বা 4 মার্কসের যে উচ্চতর দক্ষতামূলক প্রশ্নটি হয়ে থাকে সেটা কিন্তু বোঝার জন্য তোমাকে এই নীতির ভিতরের কথাগুলোকে বুঝতে হবে, তা নাহলে কিন্তু তুমি বুঝতে পারবে না যে এটা কোন নীতির কথা বলা হয়েছে। কারণ প্রশ্নে কিন্তু এভাবেই আসে যে উপরে উল্লিখিত উদ্দীপকে কোন নীতির কথা বলা হয়েছে, ঠিক আছে, বা কোন নীতির ব্যত্যয় ঘটেছে, এই প্রশ্নটি খুব আসে। তো কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ কি? কেন্দ্রীকরণ মানে বোঝা যাচ্ছে যে ঊর্ধ্বতন তার সিদ্ধান্ত গ্রহণ যখন নিজের কাছে কক্ষিগত করে রাখে, আর ঊর্ধ্বতন যখন তার সিদ্ধান্ত নিজের কাছে কক্ষিগত করে না রেখে দিয়ে অধস্তনদের সাথে সেটি শেয়ার করে, অর্থাৎ যাতে সিদ্ধান্ত গ্রহণ অধস্তন সহ ঊর্ধ্বতন উভয় মিলে নেওয়া হয়, অর্থাৎ ডিসেন্ট্রালাইজড করা হয়, সিদ্ধান্ত উপর থেকে ধীরে 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 অধস্তন পর্যন্ত চলে যায়, এটাই হচ্ছে বিকেন্দ্রীকরণ। এটা আমি আমার মতো করে বললাম। এবারে যদি একটু বইয়ের ভাষা বলি, তাহলে প্রতিষ্ঠানে কোনো ধরনের সিদ্ধান্ত ব্যবস্থাপনার কোন পর্যায়ে গ্রহণ করা হবে এই বিষয়ে নীতিকে কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণের নীতি বলে। তা কেন্দ্রীকরণটা হলো যে যখন সকল ক্ষমতা ব্যবস্থাপনার উপরি পর্যায়ে সংরক্ষণ করা থাকে সেটাই কেন্দ্রীকরণ, আর যখন এরূপ ক্ষমতা নিচের পর্যায়ের ব্যবস্থাপকদের হাতে ছেড়ে দেওয়া হয় তাকে বিকেন্দ্রীকরণ বলা হয়ে থাকে। সম্পূর্ণ যদি কেন্দ্রীকরণ করা হয় তাহলে অধস্তনদের গুরুত্ব হ্রাস পায়, অন্যদিকে যদি আবার বিকেন্দ্রীকরণ করা হয়, একবারে যদি প্রতিষ্ঠানে বিকেন্দ্রীকরণ করা হয় তাহলে ঊর্ধ্বতন অধস্তনদের উপর কর্তৃত্ব হারায়। কাজে দুটি বজায় উভয়ের মধ্যে ভারসাম্য থাকতে হবে। 4 নম্বরে যেটি হচ্ছে সেটি হচ্ছে খুবই আরেকটি গুরুত্বপূর্ণ নীতি, সেটি হচ্ছে আদেশ সুরক্ষ নীতি, অর্থাৎ একজন কর্মীর আদেশ করতে একজন হবেন, একজন মাত্র ব্যক্তি এরূপ হওয়ার বিষয়টি নিশ্চিতকরণের নীতিকেই ব্যবস্থাপনা আদেশ ঐক্য নীতি বলে। অর্থাৎ কোনো অধস্তন একজন ঊর্ধ্বতনের নিকট থেকে সরাসরি আদেশ লাভ করবে এবং তার কাজের জন্য ওই ঊর্ধ্বতনের নিকট জবাবদিহি করবে, এটাকেই এই নীতিতে বোঝানো হচ্ছে। যেমন মনে করো আমি আদেশ দিলাম, আবার অন্য স্যার ওই একই জিনিস উনিও আর একভাবে আদেশ দিলেন, তাহলে কিন্তু তোমরা বিভ্রান্তিতে পড়ে যাবে। অর্থাৎ আদেশটি সিদ্ধান্ত আমরা ওপর লেভেলে নিলাম কিন্তু আদেশটা তোমাদের কাছে একজনের পক্ষ থেকে কিন্তু যেতে হবে। যেমন একটি উদাহরণ দেওয়া যাক, প্রতিষ্ঠানে 5 জন ফোরম্যান ক নামক একজন সুপারভাইজারের অধীনে, এক্ষেত্রে উক্ত 5 জন ফোরম্যানের প্রত্যেকের একজন একক আদেশদাতা হলেন মনে করো ব্যবস্থাপক ক। এক্ষেত্রে উক্ত প্রত্যেক ফোরম্যান তাদের অধস্তন শ্রমিকদের কাজের জন্য কয়ের নিকট জবাবদিহি করতে বাধ্য হবে। যদি উক্ত ফোরম্যানদের দুজন আদেশকর্তা থাকে এবং দুজন দু ধরনের আদেশ দেন তবে অধস্তনের পক্ষে সুষ্ঠুভাবে কাজ করা কোনো ক্রমেই কিন্তু সম্ভব হবে না, বরং দ্বৈত অধীনতা তৈরি হবে এবং প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা দেখা দিবে। এরপরে আমি যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নির্দেশনার ঐক্য নীতি। উদ্দেশ্য অর্জনের জন্য পূর্ব নির্দেশনার সাথে মিল রেখে পরবর্তী নির্দেশনা প্রদানের কাজকে ব্যবস্থাপনা নির্দেশনার ঐক্য নীতি বলা হয়। অর্থাৎ আমি যে আমার প্রতিষ্ঠানের উদ্দেশ্যটা অর্জন করব, আমার পূর্ববর্তী নির্দেশনা কর্মীদেরকে যেমন দিয়েছি তার সাথে মিল রেখে কিন্তু আমাকে পরবর্তী নির্দেশনাটা দিলে, অর্থাৎ কিছুক্ষণ আগে যে নির্দেশটা আমি দিলাম তার সাথে পরবর্তী মিল নেই, তাহলে কিন্তু ঝামেলা তৈরি হয়ে যাবে। যেমন প্রতিষ্ঠানে কিছু যোগ্য বিক্রয় কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে, এই জন্য বিজ্ঞপ্তি তৈরি, পত্রিকা প্রেরণ, আবেদনপত্র জমাকরণ, আবেদনপত্র বাছাই করা হলো, নিয়োগ পরীক্ষা কার্ড ইস্যু করা হলো, পরীক্ষা অনুষ্ঠিত ইত্যাদি বিষয়ে মানব সম্পদ ব্যবস্থাপকের সংশ্লিষ্ট অধস্তনদের
ধারাবাহিক নির্দেশনা দিতে হবে। এক্ষেত্রে যদি তিনি একবার পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিলেন এবং পরে দেখা গেল যে বিজ্ঞপ্তি লিখে দেয়ালে দেয়ালে টাঙানোর নির্দেশ দিলেন, পরীক্ষা কীভাবে নেওয়া হবে এ বিষয়ে কিন্তু পূর্ববর্তী নির্দেশনার সাথে পরবর্তী নির্দেশনার কিন্তু কোনো মিল থাকলো না। কাজী সভাপতি উদ্দেশ্য অর্জন বাধাগ্রস্ত হবে। এতে ঊর্ধ্বতন সম্পর্কে অধস্তনদের মনে একটা বাজে ধারণা তৈরি হবে। এরপরে 6 নম্বরে যে নীতিটি, সাধারণ স্বার্থে নিজের স্বার্থ ত্যাগের নীতি। সাধারণ স্বার্থে নিজের স্বার্থ, সাধারণ মানে কি? প্রতিষ্ঠানের স্বার্থ। এখানে সাধারণ স্বার্থ মানে প্রতিষ্ঠানের স্বার্থ বোঝানো হয়েছে। অর্থাৎ যে নীতিতে প্রতিষ্ঠানের স্বার্থকে অগ্রাধিকার প্রদান করা হয়ে থাকে সেই নীতিকে ব্যবস্থাপনায় সাধারণ স্বার্থে নিজ স্বার্থ ত্যাগের নীতি বলা হয়ে থাকে। এতে কি হয়? এতে প্রতিটা ব্যক্তি বিভাগ ও উপবিভাগ যদি প্রতিষ্ঠানের স্বার্থকে বড় করে দেখে তবে সেক্ষেত্রে দলীয় একটা চেতনা বৃদ্ধি পায় এবং প্রতিষ্ঠানের স্বার্থে কর্মীরা ছোটোখাটো যে ঝামেলাগুলো তৈরি হয় সেই জিনিসগুলোকে এড়িয়ে চলে, অর্থাৎ তাদের মধ্যে কোনো আর বিভেদ কাজ করে না। ঠিক আছে, এতে জনশক্তির বেতন ও সুযোগ সুবিধাটাও বাড়ে, কারণ মুনাফা বাড়বে, কাজেই সুযোগ সুবিধা বাড়বে। অন্যদিকে যদি কর্মরত প্রত্যেকে নিজের স্বার্থটাকে বড় করে থাকে তাহলে কি হবে যে প্রতিষ্ঠান এক পর্যায়ে বন্ধ হয়ে যাবে এবং সবাই ক্ষতিগ্রস্ত হবে। কাজেই এই জিনিসটি মাথায় রাখতে হবে। প্রতিষ্ঠানের স্বার্থে সবসময় নিজের স্বার্থটাকে কী করতে হবে? ত্যাগ করতে হবে। লাস্ট আমি যে নীতিটি নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে জোড়াময় শিকলের নীতি। জোড়াময় শিকল মানে কি? আমরা মই দেখি না যে একটার পর একটা স্টেপ, সেই জন্য এটাকে বলা হচ্ছে জোড়াময় শিকলের নীতি। অর্থাৎ মইয়ের একটা স্টেপের সাথে একটা স্টেপ কিন্তু একটা শিকলের মতো। সেরকম প্রতিষ্ঠানেও উপর থেকে শুরু করে একেবারে নিচের স্তর পর্যন্ত সাংগঠনিক নিয়মে প্রতিটি ব্যক্তি বিভাগ উপবিভাগ একে অন্যের সাথে যুক্ত করে দেওয়ার যে নীতিটা একটা শিকলের অধীনে। ঠিক আছে, শিকল দেখবা কিন্তু একটার সাথে একটা কিন্তু চেইন আকারে জয়েন্ট লাগা থাকে। ঠিক এরকম প্রতিষ্ঠানে প্রত্যেকটা ব্যক্তি বিভাগ উপবিভাগকে যদি এরকম শিকলের অধীনে আনা হয় তখন সেই নীতিটাকেই কিন্তু ব্যবস্থাপনায় জোড়াময় শিকলের নীতি বলা হচ্ছে। অর্থাৎ কে কার অধীন কে কার অধস্তন সেটা অনেক সহজেই এক্ষেত্রে বোঝা যায়। প্রতিষ্ঠানের জন্য যদি কোনো পর্যায়ে সমস্যা দেখা দেয় তখন ঊর্ধ্বতন সহজে তা জানতে পারে এবং দ্রুত তা সমাধান দিতে পারে। যেমন ধরো কোনো ব্যক্তি দল ছাড়া হয়ে গেলে বা দলের বাইরে থাকলে তার জন্য যেমন ক্ষতি বয়ে আনতে পারে তেমনি দলের জন্য কিন্তু ক্ষতির কারণ। কাজেই একটা প্রতিষ্ঠানে কোনো ব্যক্তি বিভাগ যদি একই শিকলের বাইরে থাকে তবে তাদের কাজে লাগানো বা নিয়ন্ত্রণ করাও কিন্তু প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব হয় না। তাই জোড়াময় শিকলের নীতিটি কিন্তু তোমার প্রতিষ্ঠানের প্রত্যেকটা জিনিসকে একত্রিত করে এবং প্রত্যেক ব্যক্তি বিভাগে নিয়ন্ত্রণ করার জন্য একটি খুব উপযুক্ত নীতি বলে আমি মনে করি। ঠিক আছে, যেটি হেনরি ফিয়োলো ভেবেছিলেন একটি ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য, যার কারণে কিন্তু তিনি ব্যবস্থাপনায় এরকম একটি নীতি নিয়ে এসেছেন এবং এটা খুবই ভেরি ইম্পর্ট্যান্ট একটি নীতি। তো আগামী দিন আমি হেনরি ফিয়োলের বাকি 7টি নীতি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আমি আবারও আজকে বলছি যে সেকেন্ড পেপার খুবই হার্ড। এটার একটা লেকচার মিস করলে তোমাদের জন্য হজবরল পেকে যাবে, বুঝতে পারবে না। আর লেকচার মিস করলে পরীক্ষায় নিজের মতো করে যে পড়ে নিবে সেটাও কিন্তু পারবে না, অর্থাৎ বুঝতে পারবে না। ঠিক আছে, কাজেই আমি মনে করি লেকচারগুলিকে গুরুত্ব হিসেবে দেখো, ভালো করে সে অনুযায়ী বাসায় পড়াশোনা করো। ইনশাল্লাহ তোমাদের অনেক উপকার হবে। তো আজকের মতো এই পর্যন্তই লেকচার ছিল আমার, এতটুকুই রেখেছিলাম তোমাদের জন্য। সবাই আমার জন্য দোয়া করো। আমি একটু অসুস্থ, বুঝতেই পারতেছ আমার গলা একটু বসা, কাশছিও খুসখুস। আমিও তোমাদের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া রেখো। তো তোমাদের সবার মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।